যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না। একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন। দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই প্রস্তাব রেখেছেন। আপনারা এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয়, তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না। আর যদি আদেল, ইনসাফগার, ন্যায়পরায়ণ, মানুষের সেবক, মানুষের উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, এরকম প্রধানমন্ত্রী বারবারও হয়তো সমস্যা কি, কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি। এখানে কোনো রাজনৈতিক জমিদারি আমরা বরদাস্ত করব না। রাজনীতিবিদরা হবেন জাতির স্রেফ সেবক, এর বাইরে তাদের কোনো পরিচয় নেই। আমি পার্সোনালি মনে করি যে আমাদের সংবিধানটা আসলে সংবিধানের ডেফিনিশন অথবা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে না আর কি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বা যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। সম্মানিত বন্ধুগণ, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসের সঙ্গে সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা বৈঠক করেছে, আলোচনা করেছে এবং সেই আলোচনায় একটি খুবই ইম্পর্টেন্ট বিষয় উঠে এসেছে। সেটি হচ্ছে যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস এমন নীতি তৈরি করবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলছেন যে এক ব্যক্তি যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে সেরকম ব্যবস্থা করা হবে। এই ব্যবস্থাটা বা এই সংবিধানটা যদি করতে পারে তাহলে দেশে অনেকটা স্বৈরাচার মুক্ত করা সম্ভব হবে। তাহলে আর শেখ হাসিনার মতো স্বৈরা শাসক তৈরি হবে না। ডাক্তার ইউনূসের এই উদ্যোগকে কিভাবে দেখছেন? এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আর প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই বিষয়টি নিয়ে আমরা কয়েকটা বক্তব্য শুনবো, তারপরে কথা বলবো, কয়েকটা প্রতিবেদন দেখব। আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়। দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন। ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয়, 1 মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। সরকারের পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে মূলত হেফাজতে ইসলামের সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন সহ আমরা এখানে আহত হয়েছিলাম। পরে আমরা প্রত্যেকটি দল যার যার পক্ষ থেকে আমরা নির্দিষ্ট আমাদের সংস্কার প্রস্তাবনা আমরা উপস্থাপন করেছি। সেখানে মৌলিকভাবে যে প্রস্তাবনাগুলো এসেছে তার মধ্যে বড় একটি হলো নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশন সহ যাবতীয় বৈষম্যমূলক এবং যে দলীয় যেই একটি ব্যবস্থাপনা বর্তমানে, সেই ব্যবস্থাপনাকে ঢেলে সাজিয়ে আবার নতুন করে যেন একটি নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের ব্যবস্থা করা যায়, তার জন্য আমরা আমূল পরিবর্তনের কিছু সংস্কার প্রস্তাবনা এনেছি এবং সারা দেশব্যাপী সকল ভোটাধিকার প্রয়োগকারীদের যেন প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করা যায়, সেই ধরনের একটি মৌলিক পরিবর্তনের সংস্কারের প্রস্তাবনা আমরা দিয়েছি। বর্তমান যেই বিদ্যমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে তাতে দেখা যায় যে সর্বোচ্চ 30 থেকে 35% মানুষের প্রতিনিধিত্ব, ভোটারদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে থাকে। যারা বিভিন্ন আসনে পাশ করতেছে তারাও দেখা যায় যে তাদের বিপক্ষে ভোটদানকারী ভোটারের সংখ্যাই বেশি তার পক্ষে ভোটদানকারীর চেয়ে। কাজে এই ব্যবস্থাটির আমূল সংস্কার এনে যেন এমন একটি ব্যবস্থা হয় যাতে ম্যাক্সিমাম এবং সকল ভোটাধিকার প্রয়োগকারীদেরই প্রতিনিধিত্ব কোনো না কোনোভাবে যেন জাতীয় সংসদে নিশ্চিত করা যায়। এছাড়াও বিচার বিভাগ, শিক্ষা বিভাগ এবং প্রশাসনে আমূল পরিবর্তনের, প্রশাসনের মধ্যে দেশের মধ্যে যে বিশেষ করে যে এককেন্দ্রিক, যে প্রধানমন্ত্রী কেন্দ্রিক যে ক্ষমতা কুক্ষিগত করে রাখার যে একটি আয়োজন, যেখান থেকেই মূলত স্বৈরতন্ত্রের উদ্ভব, সেই জায়গাটায় যেন ভারসাম্য তৈরি করা হয়, সাংবিধানিক প্রস্তাবনা আনার প্রস্তাব করা হয়েছে। তার মধ্যে সংবিধানে যে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের যে ধারাটি ছিল সেটি বাতিল করা হয়েছে, সেটিকে যেন আবার পুনর্বহাল করা হয়, আবার যেন সাংবিধানিক সেই কিছুটা সংশোধনী এনে পুনর্বহাল করার আমরা দাবি জানিয়েছি। সেই ক্ষেত্রে দুইবারের বেশি কোনো প্রধানমন্ত্রী যেন একসাথে পরবর্তীতে যেন তিনি দায়িত্ব পালন করতে না পারেন সেই প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল।
আর একটু বড় প্রস্তাবনা ছিল যে আমরা জানি হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে 2013 সাল, 16 সাল এবং 2021 সালে বহু মামলা, আমাদের অনেক হতাহত রয়েছে, শত শত মানুষ আমাদের হতাহত হয়েছে, তাদের অনেকের সন্ধানও এখন আমাদের কাছে নেই। আমরা সেই ব্যাপারে সহযোগিতা চেয়েছি যেন আমাদের সকল শহীদদের এবং নিখোঁজ মানুষদের কোনো একটি নিরপেক্ষ সুন্দর একটি প্রতিবেদন যেন আমাদের সামনে আসতে পারে এবং সকল হত্যাকাণ্ডের যেন বিচারের ব্যবস্থা, বিশেষ করে ট্রাইব্যুনাল গঠন করে হলেও দ্রুত বিচারের ব্যবস্থার যেন লেন্দি কোনো প্রক্রিয়া যেন না যায়, অতি দ্রুত সেই বিচারের ব্যবস্থায়, বিচারের আওতায় যারা মূলত দায়ী এবং তাদেরকে যারা নির্দেশদাতা, যারা সংশ্লিষ্ট ছিল, তাদের সকলের জন্য বিচারের একটা আয়োজন করা যায়, সে ব্যাপারেও আমরা দাবি জানিয়েছি। এছাড়া দেশের কোনো নীতিমালা আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম বিরোধী কোনো নীতি আইন যেন প্রণয়ন না হয়, সেই বিষয়ে আমরা প্রস্তাবনা এবং দাবি জানিয়েছি। এবং হেফাজতে ইসলামের সকল মামলাগুলো, প্রায় 3 শতাধিক মামলা দেশব্যাপী 2013 সাল থেকে 2021 সাল পর্যন্ত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হয়েছে, সেই মামলাগুলো যেন অতি দ্রুত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটি যেন দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা হয় এবং সেটির জন্য আমরা 1 মাসের একটি সময় সীমা আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে এই 1 মাসের মধ্যেই যেন এই সকল মামলাগুলো যেন প্রত্যাহার করা হয়। তো মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকল দলের বক্তব্যগুলো খুব ধৈর্য সহকারে শুনেছেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমাদের এই বৈঠক সম্পন্ন হয়েছে। তিনি আমাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং আগামী দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং আমরা তার সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। সেই সাথে যেন একটি যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলো করে তারপরে যেন অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন, সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন। যে ভারসাম্যহীন এক পরিবেশ চলতেছে সেটা শক্তিশালী করার জন্য প্রশাসনকে শক্তিশালী করবে, যেন প্রশাসন অকুচালো না থাকে, যেখানে যেখানে প্রশাসনে যত ত্রুটি বিচ্যুতি আছে ঢেলে সাজাবার জন্য পরামর্শ দিয়েছে। হুজুর, সবাই যৌক্তিক সময়ে নির্বাচন চাচ্ছে, আপনারা আসলে কি চেয়েছেন? আমরা যৌক্তিক সময় নির্বাচন চাচ্ছি। সেই যৌক্তিক সময়টুকু কতটুকু? দেখেন, এটা যৌক্তিক সময় তো বলছি যখনই পরিবেশ সৃষ্টি হবে, এটা আজকেও হতে পারে, কালকেও হতে পারে, 6 মাসে হতে পারে, 1 বছরে হতে পারে। আমরা বলছি যেন জনগণ অস্থির না হয়ে যায়, জনগণ অস্থির হওয়ার আগেই যেন নির্বাচন প্লেস করা হয়, এটা আমাদের থেকে বলছি। আমরা সংস্কার চেয়েছি যেখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতি মুক্ত প্রশাসন যখনই করতে পারবে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, মানুষ নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারবে, ভোট দিতে পারবে, এরকম পরিবেশ যখনই সৃষ্টি হবে তখনই নির্বাচন ব্যবস্থা করে এবং পিয়ার সিস্টেমে সংখ্যানুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থা করার জন্য আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি। অর্থনৈতিক সংস্কারের জন্য আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন? হ্যাঁ, আমরা বলেছি অর্থনৈতিক সংস্কারের জন্য বলেছি যে সিলেটে পরিবেশের নামে যেখানে পাথর উৎপাদন করতে আমাদেরকে বাধা দেয়, এটা আসলে ভারতের চক্রান্ত। আমাদের দেশ থেকে আমরা পাথর তুলবো, সেখানে পরিবেশের কি আছে? অথচ ভারত থেকে পাথর আমদানি করার জন্য একটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের এলাকা থেকে পাথর উত্তোলন করা বন্ধ করে দিয়েছে। আমরা বলছি এইটা আপনার জলদি ছেড়ে দেন, সেখান থেকে আমাদের বিশাল একটা বেনিফিট আসবে, অর্থ আসবে। এরপরে বলেছি বিদেশে রেমিটেন্স আনার জন্য আমাদের যারা প্রবাসী বন্ধুরা আছে, রেমিটেন্স জমদাররা আছে, তাদেরকে উৎসাহিত করতে হবে কিভাবে তারা রেমিটেন্স আমাদের কাছে পাঠাতে পারে। অপচয় বন্ধ করতে হবে, আমাদের দেশে সব জায়গায় অপচয় দেখা যায়। সরকারি এক মেহমানখানায়, এক বাংলুরে হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ, অপচয় কমাতে হবে। যদি আমরা অপচয় কমাতে পারি, আমাদের অনুযায়ী যদি আমরা বন্টন করতে পারি, আমার বাবার আছে 100 টাকা, যদি বরাদ্দ করি 150 টাকা চুরি করতে হবে। কাজে বাংলাদেশের যেই পরিমাণের অর্থ আছে সেই পরিমাণে বরাদ্দ করা, অতিরিক্ত না করা, সেইভাবে যদি আমরা সুষম বন্টন করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ বাংলাদেশ সুন্দর হবে এবং অর্থনীতি পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে আপনারা কোনো প্রস্তাব দিয়েছেন কিনা? কোনটা? পাচারকৃত অর্থ। হ্যাঁ, সেটা তো আমাদের প্রত্যেক প্রস্তাবে ছিল যে পাচারকৃত অর্থ কিভাবে দেশে ফিরিয়ে আনা যায়, সে ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে আন্তর্জাতিক সবার সাথে সমন্বয় করে। পাচারকৃত অর্থ এবং যেই অর্থবাজরা পাচার করছে যদি সেখান থেকে আনতে না পারে, তাহলে দেশের তাদের যে সম্পত্তি আছে তা বাজেয়াপ্ত করে সরকার ফান্ডে জমা দিতে হবে। নির্বাচন কমিশন সংস্কার নির্বাচন কমিশনের বর্তমান হাবিব আউয়ালকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং যারা 14, 18 এবং 24-এর নির্বাচন উপহার দিয়েছে, রাত্রের ভোট দিয়েছে এবং যারা প্রশাসনের নির্বাচন উপহার দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। দুটো বিষয়, একটা হচ্ছে নির্বাচন নিয়ে কি আলোচনা হয়েছে, আর দ্বিতীয় বিষয় গতকালকে আপনাদের যে সম্মেলন হয়েছে সেখানে আপনারা জামাত ঐক্যের আহ্বান, এই বিষয়টা কি জামাতকে আসলে কোনো সাড়া দিয়েছে কিনা? না, আমরা বলেছি জামাতের সাথে হক্কানি উলামায়ে কেরামের যে বিরোধ আছে, যে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, জামাতের
এখন সুবর্ণ সুযোগ, যদি সেই মতানৈক্যগুলি মিটিয়ে দেয় তাহলে জামাতের সাথে ঐক্য হওয়াটা খুব সহজ হয়ে যায়। আর যতক্ষণ পর্যন্ত হক্কানি ওলামায়ে কেরামের সাথে মতানৈক্য না মিটাবে ততদিন পর্যন্ত জামাতের সাথে ঐক্য হওয়াটা অনেক দূরত্ব পয়দা হবে, কাছাকাছি কঠিন হয়ে যাবে। জামাত ইতিমধ্যে কওমি ঘরানা আলেমদের সাথে বৈঠক করেছে, সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? না, আপনি যেটা বলছেন আসলে কওমি ঘরানা ওলামায়ে কেরামের সাথে না, কিছু ব্যক্তির সাথে, তাও বৈঠকের উদ্দেশ্যে নয়, কোন এক ভিন্ন দাওয়াতে তারা গিয়েছিলেন, সেখানে এই বিষয়ে আলোচনা করেছে। হুজুর, শেষ প্রশ্ন, অনেকে বলছে যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এই প্রস্তাব রেখেছেন, আপনারা এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমি মনে করি একবারের প্রধানমন্ত্রীও যদি এই শেখ হাসিনা মার্কা হয় তাহলে একবারও আমরা সেই প্রধানমন্ত্রীকে চাই না। আর যদি আদেল, ইনসাফগার, ন্যায়পরায়ণ, মানুষের সেবক, মানুষের উন্নয়ন করতে পারে, দেশের উন্নয়ন করতে পারে, এরকম প্রধানমন্ত্রী বারবারও হয়তো সমস্যা কি, কিন্তু আমাদের সমস্যা হলো দুর্নীতি। আসলে আমরা যেই একটা আমাদের যে দর্শন লালন করছি, দর্শনের মধ্যে ভুল। আমি দর্শনটা দেবো নাকি এক মিনিটে? এক ব্যক্তির নাম এ, এক ব্যক্তির নাম বি, এক ব্যক্তির নাম সি, তিনজনের চোখ, ক্ষমতা এ, সে কি করবে? চুরি করবে। হটাও এ, বসালাম বি, সে কি করবে? চুরি করবে। হটাও বি, বসালাম সি, সে কি করবে? চুরি করবে। কারণ হলো ব্যক্তির পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয় নাই। ওসি পরিবর্তন হয়, ঘুষের পরিবর্তন হয়েছে। আপনার এসপি পরিবর্তন হয়, ঘুষের কি পরিবর্তন হয়েছে? কারণটা কি? চেয়ারের পরিবর্তন হয়, লেকিন আদর্শ পরিবর্তন হয় না। আজকে দেখেন 5ই আগস্টের পরে 2-3 দিনে যারা লুট করছে, তরাস করছে, দখল করছে, চাঁদাবাজি শুরু করছে, এরা যদি দ্বিতীয়বার ক্ষমতা আসে তাহলে আমরা কিভাবে বুঝতে পারেন যে এদেশ চাঁদামুক্ত হবে, দুর্নীতিমুক্ত হবে? এটাই শুনতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং জামাত ইসলাম মিলে একটা ইসলামিক জোট হতে যাচ্ছে, এবং আসলে আপনারা কি এই প্রশ্নের জবাব আমি দিয়েছি। একই ব্যক্তি বা একই দল যদি বারবার আজকে এক ভাই বলেছেন ইসলামী আন্দোলনের যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এটা কিন্তু আমরা ওই 31 দফায় আমরা দিয়েছি। এমনকি আমাদের দল ঘোষণা হয়েছে 21 সালে, আমাদের দলের গঠন এই ঘোষণাপত্রেও আমরা কর্মসূচিতে বলে দিছি যে একই সাথে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকবে না, একই ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। এরকম বেশ কিছু রিফর্ম আমরাও দিয়েছি। তারপর সমন্বিতভাবে কিন্তু রাজনৈতিক দলগুলো আমরা 31 দফা কর্মসূচিটা দিয়েছি। এই যে পতিত স্বৈরাচার, তাদের হাতে লক্ষ লক্ষ কোটি টাকা রয়েছে, টাকা দিয়ে এই টাকা দেশকে অস্থিতিশীল করার কাজে ব্যবহার করবে। আর তাদেরকে ফুয়েল দেওয়ার জন্য আছে আমাদের প্রতিবেশী দেশ ভারতের তো ওপেন সিক্রেট। এই যে ভারতীয় এজেন্টরা গণমাধ্যমে বসে আছে, প্রশাসনে বসে আছে, এখন পর্যন্ত হয়তো অনেকে ভুল পাল্টাইছে, কিন্তু তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় সরকারের বিপদ আছে। আমরা একটা বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনের চিন্তা থেকেই আমরা 2018-তে কোটা সংস্কার আন্দোলন শুরু করি, এবং সফল আন্দোলনের পরেও আমাদের দাবি দেওয়া আদায় হয়েছিল। আবার কোটাটা এবার আদালতের মাধ্যমে এসেছিল। আমরা 2021 সালে যখন আমরা মনে করেছি যে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এরকম কোটা কিংবা চাকরির মতো অনেক বৈষম্য, অনিয়ম আছে, যেখানে মানুষ অবিচার এবং অন্যায়ের শিকার আছে, সেখানে একটা পরিবর্তন দরকার। যে কারণে আমরা কোটা সংস্কার আন্দোলনকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অংশ হিসেবেই আমরা বলেছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি, ডায়নাস্টি বেস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে। একটা থার্ড পার্টিকে এনিহাউ বেরিয়ে আসতে হবে, কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি, যেই লাউ সেই কদু, মোটামুটি এরকমই যখন যা ছিল। এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্রে, এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান, বলার কিচ্ছু নাই, কিন্তু বাস্তবতার এইটা, আমাদের যে কমিটমেন্ট, আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই। সেই জায়গা থেকে আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কর্মচারী নিচের লেভেলের আপনার উচ্চমান সহকারী মান দীর্ঘদিনের ক্ষোভ এবং আন্দোলন সংগ্রাম। তো আমি বলেছি আমি আপনাদের দাবি দেওয়া আদায় করার জন্য, এই বৈষম্য নিরসন করার জন্য আমি শেষ পর্যন্ত থাকব। কিন্তু পরিষ্কারভাবে আমরা একটা কথা বলেছি যে এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না। আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকব, কিন্তু সরকারকে স্ট্যাবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে, কাজ করতে হবে। সো এইবারও যদি ধরেন গণঅভ্যুত্থান হয়েছে, কিন্তু গণঅভ্যুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল, অনেক আগে থেমে যেত, তাহলে আন্দোলনটা এই পর্যায়ে আসছে কেন? সেটার বাস্তবতা যদি আমি স্বাভাবিক চোখে দেখি, আমি স্বাভাবিকভাবে বিশ্লেষণ করি, আমার দৃষ্টিতে যে
এই যে ছাত্রদের উপরে যে ক্রমাগত হামলা, নির্যাতন, নিপীড়ন, লাঞ্ছিত করা, এটা সমগ্র মানুষকে টাচ করেছে, মানুষের সেন্সেশন তৈরি করেছে। বিশেষ করে ধরেন একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে পানি করতে করতে মারা গেল। সে ধরেন ঢাকার একটা ভালো প্রতিষ্ঠান ছেলে, বা এরা এই ঢাকার মানে একটা তরুণদের মধ্যে এটা টাচ করেছে যে একটা ছেলে ভলান্টিয়ারি করতেছে, সেখানে সে এইভাবে মৃত্যুবরণ করছে। এই ঘটনাগুলো কিন্তু মানুষকে টাচ করছে যে আন্দোলনে নামার জন্য। এবং যখন দেখেছে যে এইভাবে আপনার বিশেষ করে নির্বিচারে একটা শান্তিপূর্ণ মিছিলে, সমাবেশে মানুষকে গুলি করা হচ্ছে, প্লেন, হেলিকপ্টার চেয়ে স্বাধীন দেশে গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, আপনার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, বৈষম্যের বিরুদ্ধে কথা বলার জন্য হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা কতটা ফেরোসাস হয়েছিলেন যে আসলে এটা ইমাজিন করার মতো না, যে তিনি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফকে পর্যন্ত মানুষ মারার কাজে ব্যবহার করেছে। আমি ঢাকা ইউনিভার্সিটিতে ল পড়ার পরে এখন লন্ডনে পড়ার কারণে যেটা হয়েছে, লিখিত সংবিধানের প্রতি আমার মানে আগ্রহ কমে গেছে আর কি। ইট কুড বি আ বায়াস, কারণ হচ্ছে এটা আপনারা বলতেই পারবেন। আর হচ্ছে যে যেহেতু আবার আমেরিকার সংবিধান পড়েছি, এটা আবার এত ছোট একটা ছোট্ট চটি বই আর কি, অল্প কয়েকটা পৃষ্ঠা, ওটার মানে সাবস্ট্যান্টিভ আর্টিকেলের থেকে অ্যামেন্ডমেন্ট বেশি। তো আমি পার্সোনালি মনে করি যে আমাদের সংবিধানটা আসলে সংবিধানের ডেফিনিশন অথবা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে না আর কি। মানে ওয়াই এ কনস্টিটিউশন, হোয়াট ইজ দ্য নিড ফর এ কনস্টিটিউশন ফর এ স্টেট টু বি গভর্নড? একটা বেসিক যে জায়গা, যে আমার যে সোশ্যাল কন্ট্রাক্টটা আছে, আমার রাষ্ট্র এবং জনগণ, শাসক এবং শাসিত, তারা আমাকে কতটুকু দায় দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে, অধিকার দিচ্ছে, জবাবদিহিতা তারা কতটুকু অ্যালাউ করবে, এই জিনিসটা এখানে থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সোশ্যাল কন্ট্রাক্টটা কি শুধু লিখিত একটা কাগজে থাকলে পালিত হবে? দেয়ার আর লফটি ভ্যালিউস ইন আওয়ার কনস্টিটিউশনস। মৌলিক মানবাধিকারের কথা বলা আছে, অনেক এই অধিকার সেই অধিকার, এটা সেটা, জবাবদিহিতার কথা বলা আছে, তো লট অফ থিংস, কিন্তু কেউ মানছে না। তো ক্ষমতার বিন্যাসের কথা বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার অনেক ক্ষমতার মালিক, কিন্তু উনি এটা করা দরকার, শেয়ার করা দরকার প্রেসিডেন্টের সাথে, পার্লামেন্টের সাথে। প্রশ্ন হচ্ছে কীভাবে করবে? আপনি প্রধানমন্ত্রী আছেন, আপনি যদি একটা ছাগলকে রাষ্ট্রপতির ভবনে বসান, আর একটা ছাগলকে আপনি স্পিকার বানান, দেশ থেকে বাছাই করে 300-350 ভেড়াকে এনে হলরুমে বসান, এই ক্ষমতার ভারসাম্য কীভাবে হবে? আমরা তো কালচারালি একটা পলিটি হয়ে উঠি নাই, ক্রাইসিস ওই জায়গাতে। এই জন্য আমরা প্রচুর বিতর্ক দেখি বাংলাদেশে, যারা মনে করে যে সংবিধানে কিছু লফটি সেকশনস ইনপুট করতে পারলেই বাংলাদেশ পরিবর্তন হয়ে যাবে। কিচ্ছুই হবে না। কারণ হচ্ছে যে যিনি সংবিধান মানবেন, সেই জনগণের ভিতরে তো এটা মানবার আয়োজন নাই, মানবার মানসিকতা নাই। পৃথিবী থেকে খালি বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের অনেক ক্ষমতাশাল, প্রচুর ক্ষমতাবান মানুষ আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তারা ক্ষমতা ব্যবহার করে না কেন, অপব্যবহার করে না কেন? আবার আমেরিকাতে দেখেন, দের ইজ সো মাচ ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি, কিন্তু ট্রাম্প যখন আসছে সে কী করছে? কোস্টগার্ড নামাইছে না প্রোটেস্টার হ্যান্ডেল করার জন্য? ওয়াশিংটনে চার্চে গিয়ে বাইবেল হাতে নিয়ে বলছে না যে আমি ক্ষমতায় না থাকলে এই বাইবেলের সিকিউরিটি থাকবে না, খ্রিস্টানিটি থাকবে না? বলছে না? বলছে তো। পাবলিকরে বলছে না যে পার্লামেন্ট, কংগ্রেস অ্যাটাক করার জন্য, যেটার জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে ইনজারেকশনের। তার বিরুদ্ধে এক একটা স্টেটে কারাপশনের মামলা হয়েছে, 40টা-50টা করে চার্জ হয়েছে। তাহলে ওখানে তো আছে সিস্টেম, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি আছে, সংবিধান আছে, ব্যালেন্স অফ পাওয়ার আছে, সেপারেশন আছে, সব কিছু বলে দেওয়া, যেটা হচ্ছে না কেন? প্রশ্ন হচ্ছে যে পলিটি আকারে যদি জনগণ না দাঁড়ায়, আপনার এই কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে রাষ্ট্র গভর্ন করা যাবে না। এই জন্য আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল গণপ্রজাতন্ত্র করবার, সেটার জন্য আমাদের মানুষকে কখনো আমরা প্রিপেয়ার করি নাই। আপনি চিন্তা করে দেখেন, এক্সাম্পল দেই, বাংলাদেশের আমি যেহেতু রাজনৈতিক কর্মী, সারা দেশে প্রচুর সফর করি, 3-4 দিন ধরে 1100-1200 কিলোমিটার সফর করি, 1000টা মিটিং করতে হয় কোনো মাসে। আমি বহু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানকে জিজ্ঞেস করেছি, ধরেন আপনি কোনো টাকা খরচ করবেন না, কাউকে অটো পাঠাবেন না ভোটের দিন ভোট দিতে সেন্টারে আনা নেয়া করবার জন্য, কাউকে ফুসপানি খাওয়াবেন না, বিরিয়ানি খাওয়াবেন না, বিড়ি সিগারেট পান কিছু খাওয়াবেন না, শুধু মানুষ জানবে যে মিস্টার এক্স এই প্রতীকে এই পদে দাঁড়িয়েছে, নিজ দায়িত্বে, নিজের টাকায়, নিজের গরজে, নিজ খরচে এসে কেন্দ্রে ভোট দেবে কত শতাংশ ভোটার। কোনো নির্বাচিত প্রতিনিধি আমাকে বলে নাই যে 25 থেকে 30% ভোটার থেকে বেশি ভলান্টারি ভোট দেবে। আপনারা সার্ভে করে দেখতে পারেন যার যার গ্রামে।
আমাদের এই যে আনন্দ উৎসব, ব্যান্ড পার্টি কইরা বিড়ি সিগারেট, পান পার্টি, বিড়ি পার্টি, ফুচকা পার্টি, চা নাস্তা খাওয়ায়া মিছিল করায়া, মানে একটা কনসার্ট আয়োজন করতে হয় নির্বাচন করতে হলে। স্টুপিড আইডিয়া, মানে পলিটিক্স তো কনসার্ট হতে পারে না। আপনি যে লেভেলে আমাদের ভোটারদেরকে মোবিলাইজ করতে হয় ভোট দেওয়ার জন্য, এটা বোঝা যায় যে উই আর স্টিল এ বাঞ্চ অফ স্লেভস স্ট্রাগলিং টু বি সিটিজেন্স। দাসের জন্য ভোট। তাহলে আমার পলিটি হওয়ার চ্যালেঞ্জ আছে এখানে, সংবিধান চ্যালেঞ্জ না তো এখানে। এই কোনো বই যদি না থাকে, কিন্তু আপনার কমিউনিটি যদি পলিটিক্যাল হয়ে ওঠে, আপনি দেখবেন যে প্রত্যেক জায়গায় একটা সেন্সিবল আইডিয়াস পলিসিস ইমপ্লিমেন্ট করা সম্ভব। এই যে গত 2 মাসে আমরা যে আইডিয়াগুলো শেয়ার করলাম, গল্প করলাম, মিছিলে, মিটিংয়ে, এই যে আমাদের বাচ্চারা যে ওয়ালে ওয়ালে লিখতেছে, কোন বইতে লেখা আছে এগুলো? আপনারা বলেন, বাংলাদেশে আমাদের লেখাপড়ার টোটাল কারিকুলামে কোথাও বলা ছিল পানি লাগবে, পানি এটা বলা ছিল কোনোদিন? পুলিশ অন্যায়ের বিরুদ্ধে গুলি করতে হলে এরকম বুক পেতে কেউ মানে পেতে দিতে হবে বুলেটের সামনে, এটা কোথাও লেখা ছিল? তাহলে এটা করলো কেন? কে শিখাইছে আমাদেরকে? সংবিধানে লেখা ছিল যে কিভাবে গণতন্ত্র, গণ অভ্যুত্থান করতে হয়, লেখা ছিল? তো ছেলেপেলে গণ অভ্যুত্থান করলো কেন? কারণ হচ্ছে সেন্স অফ পলিটি, যে আপনি সাডেনলি ফিল করতেছেন কি ব্যাপার, গুলি করলো কেন? আবু সাঈদ তো হাতে অস্ত্র ছিল না, ও তো ঢিল মারতেছিল না, তো কি অন্যায় করলো? সাডেনলি আপনি প্রশ্ন করতে শিখলেন, গুলি করলো কেন? গুলি করার টাকাটা কোত্থেকে আসে? ওর বন্দুক, ওর বেনেট, ওর অ্যামুনিশনস, ওর রেশনের টাকা, ওর বুট, ওর ড্রেস, এগুলো কে কিনে দেয়? সাডেনলি এ গ্রুপ অফ পিপল প্রশ্ন করা শুরু করলো, হোয়াটস রং উইথ ইট? এই প্রশ্নটার মধ্য দিয়ে হচ্ছে আপনি নাগরিক হওয়া শুরু করলেন। এই প্রশ্নটা গত 50 বছরে কেন আমাদের মধ্যে আসলো না? হোয়াট ডাজ ইট মিন টু বি এ ভোটার? কেউ শেখাইছে আমাদেরকে? বলেন, আমরা কোনো বইতে পড়ছি বাংলাদেশে যে ভোটার জিনিসটা কি? কোনোদিন ইলেকশন কমিশন একটা লিফলেট করেছে গ্রামে গঞ্জে যে ভোটার কি জিনিস, হোয়াট ইজ ইউর রেসপন্সিবিলিটি, আপনার চুক্তিটা কি? আপনি যে ফুসপানি খাচ্ছেন ওদের কাছ থেকে, যে আপনি 500 টাকা নিচ্ছেন, ও যে আপনাকে আগামী 5 বছরে 5000 টাকা থেকে বঞ্চিত করবে, এই কথাটা কেউ বলেছে ওর সাথে? কিন্তু আমি তো গ্রামের মানুষের সাথে উঠান বৈঠক করেছি, আমি যখন বুঝাইলাম তখন তারা তো সবাই একমত হয়েছে যে হ্যাঁ, এটা উচিত না, আসলে তো আমার ক্ষতি হবে, আমি টাকা নিয়ে ভোট দিলে আসলে আমার ছেলে মেয়ের পড়ালেখা তো ভালো হচ্ছে না। টাকা নিয়ে তো ভোট আগে দিচ্ছেন, পরিবর্তন হয়েছে? হয় নাই তো। তাহলে এই যে গণপ্রজাতন্ত্র করবার যে লড়াই, আমরা আসলে একটা টিপিক্যাল গণ তো নাই, মানে একটা প্রজাদের রাষ্ট্র বানাইছি, একদম টিপিক্যাল প্রজাদের রাজ্য বানাইছি গত 53 বছরে। কিন্তু ওইটা কিন্তু আকাঙ্ক্ষা ছিল না। গণপ্রজাতন্ত্র মানে এটা ছিল না। গণপ্রজাতন্ত্র মানে ছিল যে প্রজারা মিলে রাষ্ট্র বানাবে, পলিটি তৈরি করবে, সিটিজেনশিপ তৈরি করবে, চার্টার তৈরি করবে, হাউ দে শুড বি গভর্নড সেটার রূপরেখা তৈরি করবে। হয়নি তো। এখন দেখেন এই যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছে কি করতেছে, প্রবলেম কোথায় দেখেন? আবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলে যাইতেছে। এই যে গ্রুপ অফ বেয়াদব ছেলে পেলে সচিবালয়ে ভেঙা 19 তলায় গিয়ে বললো যে পরীক্ষা দিবে না, এবং দেখলাম যে অনেকে এটা সাপোর্ট করতেছে। ওইটা কিন্তু আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার মতো হয়ে গেল। আরে ভাই, তোম করে ক্ষমতায় বসাইছি এখানে, ওগুলো সরায় তোম করে চেয়ারে বসাইছি, এখন দাবি শুনবে না? বিভিন্ন জায়গায় দেখলাম যে ভালো টিচার, ভালো প্রিন্সিপাল, ভালো অফিসার, তাদেরকে গিয়ে বাগাড়ম্বর করে, মব জাস্টিস করে, ফোন টোন তুলে দিয়ে রিজাইন করতে বাধ্য করা হচ্ছে। ওয়াই? ওয়াজ দ্যাট দ্য অ্যাসপাইরেশন অফ দ্য রেভলিউশন? তাহলে সমস্যাটা কোথায় আমাদের ছেলে মেয়েদের? কারণ আমাদের ছেলে মেয়েদের, আমরা পুরো জনগোষ্ঠী এখন একটা দাসত্বের মধ্যে বসবাস করছি। সেই যে কলোনিয়াল হ্যাংওভার আমাদের ঘুরছে। দেখবেন আমি তো বিভিন্ন ডিপ্লোম্যাটদের সাথে মিশি, সাদাদের সাথে একটা ছবি তোলার জন্য আমাদের সচিব, আমাদের পুলিশ কমিশনার, আমাদের বড় বড় হাই অফিসিয়াল, আমাদের মন্ত্রীরা ডানে বামে ঝুঁকে একটা সেলফি তোলে। একটা ব্রিটিশ হাই কমিশনারের স্ট্যাটাস কি বলেন? একটা ডেপুটি সেক্রেটারি, এখানে মুসলিম ভাই আছেন, উনি বলতে পারবেন, ডেপুটি সেক্রেটারি থেকে বড় কোনো অফিসারকে এইসব ছোটোখাটো দেশে কেউ পোস্টিং দেয় না, তার সাথে একটা ছবি তোলার জন্য। তো এই যে হীনমন্যতা, যে তার নাগরিক না হয়ে উঠতে পারার যে কনফিডেন্স তার ভিতরে, এইটা আমাদের লেখাপড়া, আমাদের শিক্ষা ব্যবস্থা কোনোদিন আমাদেরকে দেয় নাই। তাহলে সমস্যাটা কোথায় এবং এটা সমাধান গোড়ায় হাত দিতে হবে কোথায়? হাত দিতে হবে আবার 71-এর ঘোষণাপত্র। আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রটা কিন্তু ব্রিলিয়ান্টলি ড্রাফটেড ডকুমেন্ট। যারা ফ্রেঞ্চ রেভলিউশনের রাইটস অফ ম্যান পড়েছেন, অথবা আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পড়েছেন, অথবা বলশেভিক রেভলিউশন পড়েছেন, মার্কসের ম্যানিফেস্টো পড়েছেন, কমিউনিস্ট ম্যানিফেস্টো যেটা পড়েছেন, সবগুলোতে দেখবেন প্রত্যেকটার হাই আইডিয়ালস। ইভেন যারা ইসলামের ইতিহাসে মদিনা সনদ পড়েছেন, যে চার্টার অফ মদিনা, প্রত্যেকটা ভ্যালুকে এই আমাদের ঘোষণাপত্রটা কিন্তু অ্যাডাপ্ট করেছে, এটার ভিতরে আছে। কি
কি কি বলা ছিল দেখেন, আপনারা যদি এটা হিস্টোরিক্যাল ডকুমেন্টটা পড়েন দেখবেন যে শুরুই করেছে ভাইরাস দিয়ে, যেহেতু পাকিস্তান রাষ্ট্রের সাথে আমাদের ওয়াদা ছিল বৈষম্য করবে না, তারা করেছে, পূর্বের সাথে পশ্চিমের সমতা বিধান করব, করে নাই, যেহেতু দিয়ে এটা করতে করতে এক জায়গাতে এসে বলছে সেহেতু আমরা গণপ্রজাতন্ত্র বাংলাদেশ নামক একটা রাষ্ট্র প্রস্তাব করছি। ইট ওয়াজ অনার বাউন্ড বলা হয়েছে এখানে, যে এটা আমাদের ইজ্জতের কসম, যেহেতু 47-এর সোশ্যাল কন্ট্রাক্ট মান্য করা হয় নাই, বৈষম্য করা হয়েছে, উই আর প্রপোজিং এ নিউ ভার্সন অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। সেটাই হচ্ছে আমাদের ঘোষণাপত্র। কিন্তু সংবিধানে দেখেন এই ঘোষণাপত্রের কোনো রেফারেন্স নাই, অ্যাপেন্ডিক্সে ফেলায় রাখছে। কেন? কারণ যারা দেশ শাসন করে তারা জানে যে দিস লফটি আইডিয়ালস আর অ্যাবসলিউটলি ডেট্রিমেন্টাল টু দিয়ার বিস ম্যানেজমেন্ট অ্যান্ড ব্যাড গভর্নেন্স। এটা তারা করতে দিতে যাচ্ছে না। তো আমরা বলছি আমাদের ফার্স্ট রিপাবলিক ফেল করেছে। আমরা 71-এ যে গণপ্রজাতন্ত্র করতে চেয়েছিলাম, এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে যেটা আসছে, আমাদের এই ঘোষণাপত্রের আলোকে একটা সেকেন্ড রিপাবলিক আমাদেরকে এখন প্রস্তাব করতে হবে, এবং ঘোষণাপত্রটা স্টিল গুড এনাফ ডকুমেন্টেশন টু মেক দ্যাট হ্যাপেন। এবং ওখানে প্রিন্সিপাল বলে দেওয়া আছে কিসের ভিত্তিতে রাষ্ট্র চলবে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। ইসলাম বলেন, অন্যান্য ধর্ম বলেন, ডক্ট্রিন বলেন, ওয়েস্ট লিবারাল সেকুলার পলিটিক্স, ওয়ারেভার যে বলেন, এর প্রত্যেকটা আইডিয়ালস পারসিস্টেন্ট অ্যান্ড কনসিস্টেন্ট টু আওয়ার ওন ভ্যালু সিস্টেম। আমরা কেন লড়াই করেছি? আমরা কেন যুদ্ধ করেছি? সাম্যের কারণে। মানুষ হিসেবে মর্যাদা চাচ্ছিলাম। 25শে মার্চ মানুষ কেন অস্ত্র হাতে তুলে নিচ্ছে? আমাকে মারলো কেন? আমি তো শুধু সিম্পলি বলেছি 70 সালে নির্বাচনে যে জিতেছে তাকে ক্ষমতাটা দিয়ে দাও। এই কথাটা বলার পর কারণে আপনি আমাকে মেরে ফেলবেন? এক্স্যাক্টলি সেম জিনিস যে কারণে আবু সাইদকে মারছে, মুগ্ধকে মারছে। তো সেই সেকেন্ড রিপাবলিকের জায়গা থেকে শুরু করতে হবে আমাদের ঘোষণাপত্রের আলোকে, এবং সংবিধানটা কেটে কুটে ছোট করে ফেলতে হবে। 4-5 পৃষ্ঠার বেশি একটা আইডিয়াস লাগে না গঠনতন্ত্র তৈরি করবার জন্য। ইটস গুড এনাফ। রাষ্ট্র কীভাবে চলবে, প্রেসিডেন্ট কেমনে হবে, প্রধানমন্ত্রী কেমনে হবে, অ্যাকাউন্টেন্ট জেনারেল কীভাবে হবে, আপনার ইলেকশন কমিশন কীভাবে হবে, এগুলো তো অ্যাক্ট করে দেবেন, আলাদা আইন থাকবে। এগুলো সংবিধানে কেন? সংবিধান হচ্ছে বেসিক প্রিন্সিপল যে এই রাষ্ট্রটা কীভাবে চলবে, আমার সোশ্যাল কন্ট্রাক্ট কী, আমি কী করতে চাই, আমার আকাঙ্ক্ষাটা কী। এই জন্য আমি মনে করি যে বড় আকারে বড় দাগে সংবিধানের আলোচনাটা করবার থেকে আমাদের কালচারাল সিটিজেনশিপের জায়গাটা আলোচনা হওয়া দরকার। সেই সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত অবশ্যই জানাবেন। আপনারা কি বলতে চান, কি বলবেন? আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি বলবেন? এই উদ্যোগকে আপনারা কিভাবে দেখছেন? আমি তো সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগকে ব্যক্তিগতভাবে। একই ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা সাধারণ মানুষও চাই কেউ যেন 2 বারের বেশি সরকার না হতে পারে, সেই ব্যবস্থা করতে হবে যে করেই হোক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের অপিনিয়ন মতামত জানাবেন এই বিষয়টি নিয়ে। আপনাদের কি বক্তব্য থাকবে? খুবই দামি একটা কথা, ন্যায়সংঘ এবং যুক্তিযুক্ত বাস্তব ভিত্তিক একটি কথা, এটি একটি আলোচনা। আমি মনে করি যে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কোনোভাবেই। আপনারা কিভাবে নিচ্ছেন বিষয়টি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।